ফেসবুকেই কোনো একজন কবির কমেন্ট আমরা দেখেছিলাম, মানে আমি দেখেছিলাম, যেখানে তিনি উত্তরাখণ্ডে ঘুরতে গেছেন এবং সেখানে পুজো চলছে। তো যে দেখেছে সে প্রশ্ন করেছে যে কিসের পুজো হচ্ছে। তো সেই ভদ্রমহিলা, উত্তরাখণ্ডের ভদ্রমহিলা বলেছেন মাটির পুজো হচ্ছে। মানে খুব ব্যাপারটা কতটা সহজে সে বলছে, কিন্তু আমার যতদূর মনে পড়ে আমার ছেলেবেলা থেকে এখনো পর্যন্ত মানে যে শিবরাত্রি হয়, আমি কিন্তু শিবকে সবসময় হাতে বানাতেই দেখেছি। বা আমার মামা বাড়ি হাওড়ায়, তো আমি ছেলেবেলায় হাওড়াতে যখন ওই ইতু পুজো বা এরকম পুজো দেখতাম, সেখানে যে মূর্তিগুলো তৈরি হতো, তো সেই ইতু পুজো বা এই জাতীয় পুজোগুলো, তাতেও আমি মূর্তি তৈরি করতে বড়বার দেখেছি যে সেগুলো তৈরি হচ্ছে আলটিমেটলি মাটি দিয়ে বা কোনো কোনো সময় চালের গুঁড়ো। কিন্তু আমাদের এই মাটি সংকলন এই কারণে কিন্তু তৈরি হয়নি। মাটি সংকলনের একটি প্রধান ধারণা, একসময় আমি রিমিদি বসে গল্প করছিলাম সম্ভবত বইমেলাতে, যে আমরা কথা বলছিলাম যে দেখবেন যে কোনো পুজো, মানে ভারতবর্ষের যে কোনো পুজোতেই পৌরোহিত্য করেন মূলত ছেলেরা, কিন্তু প্রায় কোনো এরকম পুজো নেই যেখানে কিছু বিশেষ অংশ মহিলা ব্যতি রেখে করা সম্ভব। সেটা ব্রত, কোনো কোনো পুজো তো যেমন উত্তরবঙ্গের বেশ কিছু পুজো যেখানে পুরুষদের প্রবেশই নিষেধ। তো এরকম যে পুজোগুলো হয়, যাকে আমরা অনেক সময় লোকদেবতার পুজো বলি, লোকদেবীর পুজো বলি, প্রথমে আমাদের আইডিয়াটা ছিল ভারতবর্ষের মধ্যেই থাকবো, কিন্তু পরে আস্তে আস্তে কাজ শুরু হওয়ার পর রিমিদিরও মনে হয়েছে যে এটাকে কেন সারা পৃথিবীর ক্ষেত্রে আমরা নিয়ে যেতে পারি না। আমরা মূলত যেটা এই সংকলনটায় খুঁজতে চেয়েছি সেটা হচ্ছে যে একজন দেবী বা দেবতার পুজোয় একজন নারী তিনি অংশগ্রহণ করছেন, সেখানে তাদের আচরণকে বা আচারকে তারা কিভাবে দেখছেন কবিতায়, তাদের সেই আচার আচরণ কিভাবে তার ক্রিয়েটিভ রাইটিংকে সেটা প্রভাবিত করছে, সেটাকেই ধরার একটা চেষ্টা আমরা করেছিলাম এই মাটিতে। রিমিদি যত্ন নিয়ে এই সংকলনটি করেছেন এবং সম্ভবত এটা আমাদের প্রথম সংকলন যেটা পুরোপুরি আমন্ত্রিত লেখার উপরে দাঁড়িয়ে, এবং এমন বেশ কিছু দেবদেবীর পুজোকে নিয়ে কেন্দ্র করে বা তাদেরকে নিয়ে যে লোককথা আছে তাকে কেন্দ্র করে কবিতা লেখা হয়েছে, তাদের সম্পর্কে সেই নির্দিষ্ট আঞ্চলিক মানুষরা ছাড়া বৃহত্তর পাঠক কিন্তু খুব একটা জানেন না। বাকি কথা আমরা শুনে নেব সম্পাদক রিমিদির থেকে, এবং আজকে এ বইটি যার হাত ধরে উদ্বোধন হবে সুদীপ্ত মাঝি, কবি সুদীপ্ত মাঝি, অধ্যাপক সুদীপ্ত মাঝির হাত ধরে, তার কাছ থেকেও আমরা শুনে নেব যে এই সংকলনটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমরা পৌঁছতে পারলাম। তো প্রথমে আমি ডেকে নিচ্ছি রিমিদিকে মঞ্চে। রিমিদি চলে এসো, এবং অবশ্যই সুদীপ্তদা মঞ্চে চলে আসুন। সম্পাদিকার কাছে আসবো, তার আগে আমি সুদীপ্তদার কাছে চলে যাচ্ছি। সুদীপ্তদার সম্ভবত বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটা এরকম কোনো সংকলন, বিশেষ করে কবিতাকে কেন্দ্র করে, সম্ভবত এটাই প্রথম। মানে আমি কি ভুল বলছি? হ্যাঁ বিতান, আমারও চোখে পড়েনি এই ধরনের উদ্যোগ, খুব অভিনব একটি উদ্যোগ। রিমি সম্পাদক হিসেবে যা পালন করেছেন তাকে অভিনন্দন জানাই হাওয়াকলকে। তো
সুইতদা একদম সরাসরি চলে যাই যে আপনার কেমন লাগলো পুরো ধারণা, বইটির ধারণা, এবং এখানে হ্যাঁ নমস্কার, এখানে উপস্থিত সকল সুধীজনকে বছর শেষ এবং আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলের নতুন দিনগুলো ভালো কাটুক। আজকে হাওয়া কলের উদ্যোগে এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের সহযোগিতায় যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে, তার অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে। যে দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে, কবি এবং সম্পাদক রিমি দে সম্পাদিত মাটি সংকলনটি, তার আনুষ্ঠানিক উন্মোচন এবং সেই প্রসঙ্গে দু চার কথা বলা। রিমি প্রথমেই অভিনন্দন পাবেন এমন একটি অভিনব বিষয় নির্বাচনের জন্য, যা নিয়ে বাংলা কবিতায় এর আগে কাজ হয়েছে বলে আমার জানা নেই। তিনি সন্ধান করতে চেয়েছেন বাঙালি কবিদের নারী কবিতায় লোকদেবতার সন্ধান। আমি দু চার কথা বলি এই প্রসঙ্গে, বইটি নিয়ে কথা বলার প্রসঙ্গ সূত্রেই। স্টিথ টমসন মোটিভ ইন্ডেক্স অফ ফোক লিটারেচারের লোকপুরাণের A0 এবং A99 সৃষ্টিকর্তা সম্পর্কে জানিয়েছেন আমাদের। A0, A499 ইন্ডেক্সে জানাচ্ছেন দেবতা সম্পর্কে, এবং A500 ও A599 উপদেবতা এবং লৌকিক বীরদের নিয়ে ইন্ডেক্সিং করছেন। পশ্চিমবঙ্গের যে 40টি আদিবাসী সম্প্রদায় রয়েছে, তাদের যে জনজীবনের বিপুল বৈচিত্র্য এবং গভীরতা, তার অনেকটা অংশের অংশীদার হওয়ার সুযোগ আমার হয়েছে একটা অন্য কারণে। দীর্ঘ প্রায় 2 দশক উত্তরবঙ্গের প্রান্ত জীবনে জীবিকা সূত্রে বসবাসের কারণে তাদের কারুর হেঁসেল ঘরে পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ আমার হয়েছে। ফলে এই সমস্ত কৌম জীবনের যে মৌলিক আচার বিচার, তাদের পূজার্চনা, তাদের জীবন প্রণালীর নানা রকম বহুরূপতা এবং রূপভেদ, সে সমস্তকে চাক্ষুষ করার এক বিরল সৌভাগ্যান্বিত হওয়ার সুযোগ আমি পেয়েছি। আমরা জানি যে উত্তরে অনেক জনজাতির বাস: মেচ, রাভা, গারো, টোটো, লিম্বু, রাজবংশী, লেপচা, ভুটিয়া, ধিমাল, অসুর, কোচ, সাঁওতাল, মালপাহাড়িয়া, খড়িয়া, লোহার, তামাং, মুন্ডা, ওরাঁও। এইরকম অজস্র জনজাতির জীবনের যে বৈচিত্র্য, তাদের প্রতিদিনকার যে সহজিয়া জীবন এবং তার সঙ্গী যে নিসর্গ, তাদের দুঃখ সুখের প্রতিদিনের বৃত্তান্ত, তা এক আশ্চর্য স্বতন্ত্র ভূখণ্ড নির্মাণ করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রেই। আমরা উত্তরবঙ্গে রচিত মনসামঙ্গল কাব্যের কথা জানি। কবি তন্ত্রবিভূতি, জগজ্জীবন ঘোষাল এবং জীবনকৃষ্ণ মৈত্র, এই 3 জন তাঁদের মনসামঙ্গল কাব্য লিখেছিলেন। বিষহরি অপভ্রংশে বিষহরাব, মনসার ফুলে মনসা দেবীর পুজো করতে গিয়ে যে ফুলটি তৈরি করা হয়, সেটি শোলা বা কাগজে তৈরি, যাকে বলা হচ্ছে মজুস। আবার রাভাদের ক্ষেত্রে আমরা যদি দেখি, মাতৃতন্ত্রের রাভা সম্প্রদায় রংবং অর্থাৎ পরম্পরা থেকে আসছে রৌন্তক রায়, যিনি আবার তাঁদের বাস্তু দেবতা। উত্তর দিকের ঘরের পূর্বাংশে ধান রাখার গোলার উপর তার বসত। রৌন্তককে আমরা লক্ষ্মী অথবা কালীর রূপেও দেখতে পাচ্ছি।
শিবকে তারা বলছেন আওয়ারি শিব। রৌন্তক পুজোয় নতুন চাল এবং তার সঙ্গে চকত দেওয়া হয়। চকত হচ্ছে হাঁড়িয়া। এর সঙ্গে মুরগি এবং শুয়োরের বলি দেওয়া হয়ে থাকে। তরাই অঞ্চলের লৌকিক দেবদেবীদের সংখ্যা অগণন। তাদের বিয়েতে ঘর দেবতা দেখতে পাওয়া যায়। বিশ্বহরির গান, যা রিমিও তার সংকলনে অন্তর্ভুক্ত কবিদের কবিতায় রেখেছেন। রাজবংশীদের যে ঠাকুরের সন্ধান আমরা পাচ্ছি, তাদের মধ্যে হনুমান ঠাকুর, নিত্যানন্দ পড়ুয়া হিসেবে পুজো করা হয় তুলসী গাছের। এছাড়াও সদ্গুরুয়া থারু গোষ্ঠীর দেবতা, মাইনাও অর্থাৎ লক্ষ্মীর পুজো, যা মেচ সম্প্রদায় করে থাকেন। রাজবংশীরা পুজো করেন ওলাই চণ্ডীর। গঙ্গাসাগর মাটির থাপানা বা ঢিপির ওপর পুজো করা হয়। তার আবার দুটি রূপ, একটার নাম রাংটিয়া, একটার নাম ঘৌরমারি। তুলাকাঠা হচ্ছে এক প্রাচীন গ্রাম দেবতা, তার বাহন বাঘ। এছাড়া আমরা পাচ্ছি পীর দেবতা হাড়িপমকে, সত্যপীরের রূপে পাচ্ছি বুড়া ঝেল্লাকে, তার প্রতীক হচ্ছে বাঁশের কঞ্চি। সন্ন্যাসীকে পাচ্ছি গ্রাম দেবতা হিসেবে, যা শিবেরই ভিন্ন রূপ। আমরা পাচ্ছি গজকালী, সন্ন্যাসী, রান্ডাকালী, টৌয়ার, এই সমস্ত সিংনাথ গ্রামে এই সমস্ত লোকদেবতার সন্ধান আমরা পাচ্ছি। গোসাইপুরে যে দেবতাদের সন্ধান পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মৌলি, মহুলি এবং সন্ন্যাসী। এদের মধ্যে আবার মৌলি এবং মহুলি হচ্ছেন দুই বোন। কিছু হারালে এই দুই বোন যারা দেবতা, তাদের কাছে মানত করে ওই সম্প্রদায়ের মানুষ। পেলকুজোতের গরাম থানে আমরা পাচ্ছি জোতকালী, জগন্নাথ, তিস্তাবুড়ি, সোতপীর, বালাসন, সন্ন্যাসী, মদন কামার এবং পেলকু ঠাকুরকে। লিম্বাটারিতে পাচ্ছি গৃহকালী, রান্ডাকালী, ডানকালী, ভজকালী, রঙোয়া, রঙয়ানী, দোয়ারি, নিদয়া, পীর প্রমুখ দেবতাদের। একটা কথা মাঝখানে বলতে হয়, আমাদের সংস্কৃতির যেমন সুপারস্ট্রাকচার আছে, বড় ভাষা যেমন করে ছোট ভাষাকে গিলে খায়, বড় সংস্কৃতি যেমন করে ছোট সংস্কৃতিকে গ্রাস করে, আমাদের এই যে লোকজ দেবদেবীরা, তারাও কেমন করে আস্তে আস্তে আমাদের এই বৃহত্তর সংস্কৃতির গ্রাসে পড়ে আস্তে আস্তে আরো বেশি প্রান্তবর্তী হচ্ছেন, কোথাও কোথাও হারিয়েও যাচ্ছেন হয়তোবা। আমরা সুরিভিটা গ্রামে পাচ্ছি গরাম ঠাকুরের পরিচয়। তিনি অত্যন্ত জাগ্রত দেবতা। কৃষি ফসল আর সন্তান কামনায় মানুষ তার পুজো করে থাকেন। পেলকুজোতে পাচ্ছি দেবতার সংখ্যা 27। বুড়ি বালাসনে বালাসন নদীর দেবী বুড়িকে পাচ্ছি। বুড়ি শব্দটি অবশ্য এখানে মোটিফ অর্থে ব্যবহৃত। মেচ সমাজে তিনি বালি খুংরি, ঝড় ঝঞ্ঝার দেবী হিসেবে তিনি পূজিত হন। বড় দেওয়ান ভিটায় পাচ্ছি দেওয়ান ঠাকুরের পূর্বপুরুষের দেবতা। অঘ্রাণ মাঘ মাসে তার পুজো হয়। 7-8টি পাঁঠা বলি দেওয়া হয়, সঙ্গে বলি দেওয়া হয় পায়রা ইত্যাদি। টোটো সম্প্রদায় গাছপালা, নদী নালা, পাথরকে পুজো করে থাকে। আপনারা যারা পশ্চিমবঙ্গের প্রান্তবর্তী ভুটান অধ্যুষিত সেই টোটোপাড়ায় গেছেন, তারা জানেন। তারা পুজোয় মোরগ এবং শুয়োর বলি দিয়ে থাকেন। সেই পুজোয় ভিন্ন গোষ্ঠীর মানুষের প্রবেশ নিষিদ্ধ। কৈবর্তদের ঘাটো পুজোয় গঙ্গার মাহাত্ম্য দেখা যায়। একটা জিনিস লক্ষণীয়, যে এখানে গঙ্গার মাহাত্ম্যই বড় হয়ে উঠছে, বর্ণ হিন্দুদের মতো রামের মাহাত্ম্য নয়। রাজবংশীদের আমাতি পুজোয় আমরা দেখতে পাচ্ছি আমাদের অম্বুবাচী পুজোর ছায়া, অর্থাৎ বড় এবং ছোট সংস্কৃতি নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের পুজো যে পরস্পরকে প্রভাবিত করে, তার একটি চিহ্ন রূপ এখানে। আমাদের হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের যে গল্প রয়েছে, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুরই আর এক অবতার নরসিংহের মধ্যে। সোনারায়ের দুই ভাই
রূপা রায় এবং মানিক রায়, অর্থাৎ হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের মতো সোনা রায়ও সেখানে আমাদের কোথাও কোথাও উত্তরণের পথ খুলে দিচ্ছেন। সাঁওতালরাও আমরা দেখেছি অসংখ্য বঙ্গাবরুর পুজো করেন। শিকার উৎসবে প্রত্যেকে নিজের শরীর থেকে এক ফোঁটা রক্ত দিয়ে থাকেন। মেচ লোককথায় আমরা দেখছি যে আমাদের লোকজীবন এবং লোকগাথার ভেতরে কেমন করে লোক দেবতারা ঢুকে বসে থাকেন। আমরা দেখব একটি উপকথায় পাচ্ছি দাওয়ারাম নামক একটি চরিত্রকে। সে সারসে চড়ে রাজকুমারীকে উদ্ধার করতে যাওয়ার আগে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা জানাচ্ছে। রিমি তার এই সংকলনে এরকম বহু ছড়িয়ে থাকা মেটাফর, বহু ছড়িয়ে থাকা প্রতীক এবং বিভিন্ন কবির কবিতায় যেভাবে দেবতারা জায়গা করে নিয়েছেন, শুধু কবিতায় জায়গা করা নয়, তারা সেই সমস্ত সম্প্রদায়ের যে ধর্মীয় আচার, প্রতিদিনকার জীবনযাপনের যে নিজস্ব লোকাভরণ, তার ভেতরে কেমন করে তারা অন্বিষ্ট হয়ে রয়েছেন, এই লেখাগুলি তারই প্রতিফলন ঘটাচ্ছে এই আলোচ্য সংকলনে। রিমি অত্যন্ত যত্নে তাদের এক সুতোয় বেঁধেছেন। অত্যন্ত যোগ্য সম্পাদকের মতোই তিনি তার এই সংকলনকে এক সুরে গ্রথিত করে একটি নতুন সম্ভাবনার দিককে খুলে দিচ্ছেন। গদ্যের কাজ, আদিবাসী লোকসংস্কৃতির গবেষণার কাজ তো অনেক হয়েছে, কিন্তু তা কেমন করে আমাদের সৃজনশীল চর্চায় প্রভাব ফেলে, সৃজনশীল সাহিত্যে কেমন করে তার ছায়া এবং প্রতিচ্ছায়া তৈরি হয়, তা রিমি দে সম্পাদিত এই সংকলনে আমরা চাক্ষুষ করতে পারব। আমি এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হবে এই বিবেচনা করে নিয়েই আমার নিজস্ব একটি কবিতার উল্লেখ করি। আমার সর্বশেষ প্রকাশিত বই মধু গাছতলা, যা ডুয়ার্সকে ঘিরেই আবর্তিত হয়েছে, সেখানকার একটি কবিতা আপনাদের পড়ে শোনাই। সেখানে লোকদেবতা কেমন করে কবিতায় অন্বিষ্ট হয়ে থাকেন তার হয়তো সামান্য নিদর্শন পাওয়া যাবে। 21 সংখ্যক কবিতা। উত্তর পূর্ব কোণে সিজু গাছ, প্রণাম প্রণাম। প্রসাদী জয়ের পাত্রে 2-4 চুমুক দিয়ে বেরিয়ে পড়েছি। মাঠ জুড়ে শস্য শাক, আশীর্বাদ পাক। রোসা, তুমি বাথৌকে আন্তরিকভাবে আলো চেয়েও, জীবন প্রদীপে যেন জ্বলে। এখানে এই রোসা হচ্ছেন মেচদের পুরোহিত। তাকে অনুরোধ জানানো হচ্ছে, বাথৌ হচ্ছেন তাদের প্রধান দেবতা, তার কাছ থেকে যেন তিনি আলো ভিক্ষে করে আনেন গোটা সম্প্রদায়ের জন্য। রিমির এই সংকলনের পাতাগুলি উল্টে উল্টে দেখবার সময় আমার নিজেরই লেখা একটি লাইন মনে পড়ে যাচ্ছিল। শ্রীজাঙ্গা উপছে পড়ছে বনে বনে, মায়া অস্ত রাগে। ঘনা বাজে, লাবা ওঠে, সেন্দি ঘন হয়। ঘন্টা বাজছে, চাঁদ উঠছে, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আদিবাসী জীবনের এই যে লৌকিক দেবতারা, তারা কেমন করে জাগ্রত হয়ে উঠেছেন এই সংকলনে, তা পরখ করে দেখার জন্য সুদক্ষ সম্পাদক এবং কবি রিমি দে সম্পাদিত মাটি সংকলনটি আমাদের হাতে নিয়ে দেখতেই হবে। কবিকে আমার শুভেচ্ছা, সম্পাদককে শুভেচ্ছা, একই সঙ্গে অভিনন্দন প্রকাশক হাওয়াকলকে এমন একটি অতুলনীয় সংকলন প্রকাশের দায়িত্ব নেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। সুনীতদা, থ্যাংক ইউ। আপনি আমাদেরকে যে টোনে বেঁধে দিয়ে গেলেন, আমাকে সেই টোনটা একটু ভাঙতে হবে। তখন এরপরে যে প্রশ্নটা আমার রিমিদির জন্য অনেকদিন ধরে রেডি করা আছে, সেটা একটুখানি উত্তেজিত প্রশ্ন আর কি। আচ্ছা রিমিদি, তুমি সম্পাদকীয়তে লিখেছো যে এই যে বিভিন্ন পুজোতে নারীদের অংশগ্রহণ, এতে নারীদের মাহাত্ম্যকেই
প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে বিভিন্ন নারীবাদী থিওরিতে এটা বলা হয় যে এই যে বিভিন্ন আচার অনুষ্ঠান, এটা শেষ পর্যন্ত নারীকে বন্দি করা বা শোষণ করার একটি পদ্ধতি হিসেবেই তারা এটাকে দেখেন। তুমি এরকম একটা ভিন্ন মত হঠাৎ করে পোষণ করছো কেন? হঠাৎ করে এই প্রশ্নের উত্তর হয়তো বলতে বলতেই মালা গাঁথার মতনই চলে আসবে। একটু শুরুটা করি, একটু সুরটা বেঁধে নিই। 2024 কলকাতা বইমেলা, শিলিগুড়িতে থাকি, প্রতি বছর শেষ দিকেই আসা হয় আমার। তো এবছরও বইমেলার শেষ দিকে আসা, সেখানেও একটি বই নিয়ে আলোচনা ছিল, সেটাও আমার সম্পাদনা, প্রকাশক হাওয়াকল, উত্তরাবাস। সেখানেও একটা গদ্যের কাজ ছিল, সেটা নিয়ে আলোচনা শেষ হলো। হঠাৎই বিতানের সঙ্গে কথা, এরপর কি কাজ করা যায়। ছোট্ট কথা, বিতান বলল লোকদেবতা নিয়ে একটা কবিতার সংকলন হয়ে যাক, ব্যাস। এর বেশি কিন্তু কোনো চর্চা নয়, কোনো কথা নয়, কেননা অবকাশও নেই। ওদের বই বিক্রি করতে হবে, আমাদেরও বই কিনতে হবে, যে যার কাজে। বইমেলা শেষ হলো, আমিও শিলিগুড়ি পৌঁছলাম। মাথায় চলছে লোকদেবতা, লোকদেবতা চলছে, গবেষক আমি নই, কিন্তু শুরু হলো ব্যক্তিগত কাজ। সেই লোকদেবতা নিয়েই পড়াশুনো, কাজকর্ম, নিজের অভিজ্ঞতা, চলা, আচার আচরণ সবটা মিলেই ভেতরে ভেতরে কাজটা চলতে থাকলো। তারপর মনে হলো এবার শুরু করা যাক। বিতানের সঙ্গে তেমনভাবে কথাও হয়নি, নিজের মতন করেই যাদের সঙ্গে যোগাযোগ করা দরকার করে নিয়ে নিজেই তালিকা বানিয়ে কাজকর্ম শুরু করে দিলাম। তারপর থেকেই শুরু হয়ে গেল প্রতিপক্ষ, চলার পথের লড়াই, প্রতিবন্ধকতা। এরকম বলে দেওয়া কাজ করতে অনেকেই নারাজ, এবং বেশ নাম করা কবি ফেসবুকে পোস্ট দিলেন। আমারও জেদ দ্বিগুণ হয়ে গেল। শুরু হলো কাজ। কাজটা শুরু করলাম অন্যভাবে, না শুধু কবিতা নয়, কবিতার পেছনে কেন কবিতা, লোকদেবতা নিয়ে কেন কবিতা হবে, সেই লোকদেবতা কেন লোকদেবতা হলো, গ্রাম দেবতা। আসলে আমাদের আদি জীবন তো একেবারেই লোকজ ছিল প্রতিটি মানুষের, নগর হলো পরে, পরে সভ্যতার আলো প্রবেশ করবার পর। তারপর এইভাবেই প্রত্যেকের সঙ্গে কথা বলা শুরু হলো এবং কাজও এগোতে লাগলো। মাত্র 1.5 মাসের মধ্যে কাজটা সম্পন্ন হলো, এত কম সময়ে, এবং এটা কাজটা সম্পন্ন হলো। এবং যারা কাজ করলেন তারা এত আন্তরিকভাবে কাজটা করেছেন, কাউকেই কোনো রকমভাবে চাপ দিতে হয়নি। এবং প্রত্যেকেই, আপনারা যদি সংকলনটা সংগ্রহ করেন বা কখনো পাঠ করার ইচ্ছে হয়, তখন আপনারা টের পাবেন যে যারা কাজটা করেছেন তারা লোকদেবতা নিয়ে কিভাবে কাজটা করেছেন। কেননা একই পাড়ায় প্রচুর লোকদেবতা থাকতে পারে, যেমন থান, তারপর কোনো মাটির একটা প্রতিমার উপর, অবয়বহীন প্রতিমা, তারও পুজো করা হয়। কেন পুজো করা হয়? যেমন বলছি, যেমন জেলেরা তাদের পেশার স্বার্থে তারা পুজো করেন। সেই পুজো কেন করেন? যাতে তাদের পেশাটা আরো শক্তিশালী হয়। এরকম ভাবেই যে দেবতারা উঠে এসেছে। প্রথমে আমার নির্বাচন ছিল নারী দেবতা নিয়ে হবে, তারপর কাজ করতে করতে, আসলে কাজ করতে করতে শেখা, চলতে চলতে আমরা কাজটাকে অন্যভাবে তার দিক বদলেছে। সেক্ষেত্রে দেখা গেছে যে আগে আমাদের আর্যরা আসার আগে, অনার্য আমরা যখন ছিলাম, তখন সেখানে মাতৃতান্ত্রিক যে আমাদের সমাজ ছিল সেটা তো আমরা সবাই জানি।
সে কারণেই আমরা হয়তো নারীর বিতানের প্রশ্নে এবার যাই। নারীর মাহাত্ম্য, নারীর সর্বক্ষেত্রে নারীর যে একটা প্রকাশ ক্ষমতা এবং তার যে প্রভাব সমাজে, সংসারে, সর্বত্র, সেটা প্রমাণ করতে যাওয়ার জন্যই হয়তো নারীর প্রাধান্য। হ্যাঁ, তবে আমরা সংস্কারকে এখানে কখনোই গুরুত্ব দিতে চাইনি, যার জন্য এই বইটা বিতান যখন বারবার বলছিল যে কাকে উৎসর্গ করা হবে, 4 জনকে নির্বাচন করা হয়েছিল। কখনোই সংস্কারকে প্রাধান্য দেবার জন্য এই সংকলন নয়। আমাদের অনুসন্ধান ছিল আসল উদ্দেশ্য, এবং অনুসন্ধানকে কেন্দ্র করে আমাদের সৃজনশীল জায়গাটা তুলে আনবার জন্যই আমাদের এই সংকলন। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। রিমিদি খুব সুচারুভাবে বিতর্কিত কথাবার্তা এড়িয়ে গেল। যে আচ্ছা, এখানে যেহেতু উৎসর্গের কথা উঠল, 2 জনকে ঠিক করা হয়েছিল উৎসর্গ করা হবে, মানে রিমিদি বলেছিলেন যে তার আগে আমি 4 জনকে বেছেছিলাম। হ্যাঁ, 4 তো সেখান জনকে। থেকে 2 জনে আসে, যে হ্যাঁ। রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর। তো শেষ পর্যন্ত রিমিদি এটাকে শুধু রাজা রামমোহন রায়কেই উৎসর্গ করেন। দ্বিতীয়টা কেন করা হলো না, সেটার জন্য আমার একটা সরাসরি প্রশ্ন থাকবে, এটা কি কোনো দ্বিতীয় খণ্ড করার তোমার প্ল্যান আছে নাকি? না, সেক্ষেত্রেও হয়তো রামমোহন রায়কেই উৎসর্গ করা হবে। বিদ্যাসাগর নয় কেন? না, আমার মনে হচ্ছে আরো বেশি প্রাসঙ্গিক, এবং আরো অনেক আগে উনি এই কাজটা করেছিলেন মেয়েদের জন্য, মেয়েদেরকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার জন্য অনেকটা বেশি অগ্রসর রাজা রামমোহন রায়। সেই কারণেই আমি প্রথমে ভেবেছিলাম একদম শুরুর দিকে কবি হিসেবে যদি করা যায় রাধারানী দেবী। 4 জনের নাম এসেছিল, রাসসুন্দরী দেবী, রাধারানী দেবী, রামমোহন রায় এবং বিদ্যাসাগর। এই 4 জনের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে রাজা রামমোহন রায়কে। আচ্ছা রিমিদি, আমি একদম শেষের দিকে এসে গেছি, একটা শেষ প্রশ্ন করে আমরা শেষ করব। হ্যাঁ, শুধু তো আমি মাঝখানে একটা বিষয়কে একটু তুলতে পারি? হ্যাঁ, একদম। এটা আমার বারবার মনে হচ্ছিল, এই লোভনীয় সুযোগটা ছাড়তে চাইছি না। সঞ্চালকের অনুমতি নিয়ে আমি একটি ভাবনা উস্কে দিতে চাই মাটির সম্পাদক এবং প্রকাশক 2 প্রিয়জনের কাছে। সেটা হচ্ছে যে অর্ধেক আকাশ তো সম্পূর্ণ হলো সম্ভবত, মাটির অর্ধেক আকাশ, এটা নিয়ে কি বাকি অর্ধেক আকাশের ভাবনাও ভাবতে পারেন সম্পাদক এবং প্রকাশক? কারণ সেখানেও একটা অভাবনীয় সম্ভাবনা রয়ে যাচ্ছে একটি চমৎকার কাজ হয়ে ওঠার। হ্যাঁ, একদমই ভাবতে পারে, তখন মানে ভাবতেও হবে হয়তো, তার কারণ অলরেডি আমার কাছে বেশ কিছু গালি এসেছে, মানে যাকে একটু আগে ট্রোল বলছিলাম আর কি, সে গালিতে বলা হয়েছে যে পুরুষ বর্জিত কেন এটা। তো আমি কোনো উত্তর দিতে পারিনি, বা দিইনি বলা ভালো। ফলে যদি না গলা ফলা কাটা বন্ধ করতে হয়, তাহলে হয়তো করতে হবে একটা। না, অবশ্যই এখানে, কেননা আমরা প্রথমে ছিল আমাদের নারী দেবতা নিয়ে সংকলনটা হবে, সেখান থেকে আমরা শুরুর দিকেই সেই বাঁধনটা মুক্ত করে দিয়েছি যে দেবী এবং দেবতা 2 জনকেই রাখা হবে, এবং সেটা রাখা হয়েছে পঞ্চানন্দ ঠাকুর থেকে আরম্ভ করে, এবং শিবের যে লৌকিক রূপ, আমরা এখানে কিন্তু কোনো শাস্ত্রীয় দেবতাকে রাখিনি, আমরা একেবারে লোকজ পর্যায়ের, মানে গ্রাম দেবতা বা দেবী, সেই জায়গা থেকেই আমরা দেবদেবীকে বাছা হয়েছে। আর একদম এর সাথে জুড়ে দিয়ে একটা প্রশ্ন, যে তুমি এই সংকলনে কবিতার শেষে সবাইকে দিয়ে লিখিয়েছো যে যে লোক দেবতা বা দেবীকে নিয়ে লিখছেন তার একটা পরিচয়, এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস তুমি করেছো, সেটা হচ্ছে যে এই যে যেমন ধরো বিশ্বহারিণী দেবী, হ্যাঁ, তার যে মন্ত্র উচ্চারণ হয় বা ব্রত কথা উচ্চারণ হয়, মানে যে রাজবংশী শব্দ, তারও একটা নির্দেশিকা তুমি দিয়েছো। হ্যাঁ, তো এটা কেন করলে? এটা হচ্ছে যে আমি কেন প্রশ্নটা করলাম, যেমন এগুলো নিয়ে নিশ্চয়ই লোকসাহিত্যের বই আছে, তো মানুষ তুমি সেখানেই রেফার করে দিতে পারতে, সেটা না করে তুমি এখানে এটা করলে কেন, মানে কবিতার সাথে এটাকেও যুক্ত করলে কেন?
এটা একদম মানে অথেন্টিক জায়গাটা তুলে ধরবার জন্য। এবং এটা আরও একটা ব্যাপার, যে লেখকরা, কবিরাই বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন যে এই জায়গাটা যেন ঠিক, হ্যাঁ, সূত্র হিসাবেও দেওয়া যেত যে এখানে পাওয়া যাচ্ছে, আপনারা পড়ে নেবেন, সেটা করা হয়নি। যাতে তারা একদম অথেন্টিক জায়গাটা ধরতে পারে এবং তারা কি ভাষায় পুজো করছে, শুধু তাই নয়, তার বাংলা মানেটাও কিন্তু মন্ত্রের সেটা করে দেওয়া হয়েছে বোধগম্যতার জন্য আর কি, যাতে সবাই ঠিকঠাক ধরতে পারে। আর ওই প্রসঙ্গে আবার ফিরে যাই যে না, আমাদের পুরুষ নারী বিভাজন আমাদের কোনোদিনও ছিল না। তা না হলে আমি তো রাধারানী দেবীকেই প্রথমেই আমি উৎসর্গের কথাটা ভাবতে পারতাম। সেই জায়গাটাকে বেরিয়ে এসে আমি কিন্তু একদম পুরুষকেই একজনকে বেছেছি, নারী কবিদের নিয়ে সংকলন এবং একজন নারী সম্পাদকের সম্পাদনা। সুদীপ্তদার দাবিটা হচ্ছে যে পুরুষদের দিয়েও তোমাকে একটা মাটি সংকলন 2 করতে হবে। হ্যাঁ, অবশ্যই, সেটা তো তার দায়িত্ব তোমাকেই নিতে হবে, সেটা সময় বলবে। বিতান কিন্তু এটা বোধহয় আগাম অনুমান করেছে, মানে দুধে প্রকাশকরা কেমন হন বুঝতে পাচ্ছেন তো। মানে ও কিন্তু এই বিষয়টায় আমরা ঢোকবার আগেই একটা কথা বলেছে যে এর পরবর্তী কোনো খণ্ড হলে সেটা বিদ্যাসাগর মশাইকে উৎসর্গ করা হবে কিনা। না না, হঠাৎ করে হলো কি যে মানে আমাকে সন্ধেবেলা বললো যে বিতান দুজনকে রাখবো না, আচ্ছা ঠিক আছে। রাত্রি 12টার সময় লিখছে না আমি না একজনকেই রাখবো। বললাম কি হলো ব্যাপারটা, তাহলে কি সেকেন্ড পার্ট কিছু প্ল্যান করছি? আচ্ছা, আর সময় নেব না, কারণ কিরিদা কটমট করে তাকাচ্ছে আমাদের দিকে। ধন্যবাদ রিমিদি, ধন্যবাদ সুদীপ্তদা।